একটা ব্রেকিং নিউজ, তিলোত্তমার ক্ষেত্রে একটা ব্রেকিং নিউজ। সেই দিনের সেই এক জুনিয়র ডাক্তার যার সামনে এই ঘটনাটা ঘটেছে, যার গায়ে রক্তভর্তি দাগ, সেই সেই রক্তভর্তি দাগ নিয়ে সে এক রুগীর কাছে দেখতে গেছিল এবং আরও একটা নার্সের মুখোমুখি হয়েছে। সেই নার্স এখন কি বলছে শোনো, শোনো মন দিয়ে, ভালো করে শোনো। চিকিৎসককে তিনি আগে কখনো দেখেননি। মানে এই জুনিয়র চিকিৎসকের নাম কি তিনি জানতে চেয়েছিলেন, জুনিয়র চিকিৎসক তার নাম বলতে চাননি। পুরো ঘটনাক্রমটা কিভাবে এগোলো শুভজিৎ, পুরো ঘটনাক্রমটা নার্স জিজ্ঞাসাবাদে যে বয়ান দিয়েছেন সেই বয়ানটা হচ্ছে এরকম যে রাত্রি 9টা নাগাদ তাড়াহুড়োর মধ্যে হন্তদন্ত অবস্থায় এই জুনিয়র চিকিৎসক মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স ওয়ার্ডে ঢুকে ফ্রিজ খোলেন। ফ্রিজ খোলার পর তিনি কিছু একটা খুঁজছিলেন। নার্স জানতে চান আপনি কি খুঁজছেন। জুনিয়র চিকিৎসক জানান যে তিনি পিআরবিসি যে দেওয়া হবে মহিলা পেশেন্ট, একজন পিআরবিসি দেওয়ার কথা রয়েছে 4 নম্বর বেডের মহিলা পেশেন্ট, সেই ব্লাডটা তিনি খুঁজছেন, সেই পিআরবিসিটা তিনি খুঁজছেন। এটার পর তাকে যখন দেওয়া হয় সেটা অত্যন্ত ফ্রিজে যেহেতু ছিল, শীতল অবস্থায় ছিল, শীতল অবস্থায় ব্লাড চালানো যায় না, পিআরবিসি চালানো যায় না, সেই জন্য সেটাকে রেখে দেওয়া হয়। তারপর তিনি আসেন 10:30টা নাগাদ, 10:30টা নাগাদ এসে সেই পিআরবিসি চালানো হয় এবং 2:30 পর্যন্ত এই পিআরবিসি চলে। এর মধ্যে তিনি দুবার পেশেন্টের কাছে যান। দ্বিতীয়বার যখন তিনি পেশেন্টের কাছে যান তখন নার্স জিজ্ঞেস করেন যে আপনি গ্লাভসটা ভালো করে পরেছেন। তখন এই জুনিয়র চিকিৎসক উত্তর দেন যে আমি গ্লাভসটা ভালো করে পরেছি এবং ঠিক জায়গায় সেটা ডিসপোজও করে দেবো, কিন্তু আমাকে এমনিতেও স্নান করতে হবে, তার কারণ আমার গায়ে রক্তের দাগ লেগেছে। 2.5 হাত দূরত্বে কথোপকথনটা হচ্ছিল, যেটা নার্স জানিয়েছেন জিজ্ঞাসাবাদের সময় যে 2.5 হাত দূরত্বে ছিলেন এই জুনিয়র চিকিৎসক। নার্স ক্যাটেগরিক্যালি আবার বলেছেন তিনি কোনো রক্তের দাগ দেখতে পাননি। যারা তদন্তকারী আধিকারিক তারা জানতে চেয়েছিলেন যে ট্রান্সফিউশন কোনো নোট দেওয়া হয়েছিল কিনা। নার্স জানিয়েছেন হ্যাঁ ট্রান্সফিউশন নোট ছিল, ট্রান্সফিউশন নোট তিনি দিয়েছেন। এর মধ্যে একজন পিজিটি, তিলোত্তমার যিনি কো পিজিটি ছিলেন, তিনি একবার ওয়ার্ডে এসেছিলেন, সেটা 10:30টার আগে। তখন নার্স তার কাছে জানতে চান যে আপনাদের একজন জুনিয়র এসেছিলেন, ব্লাডটা কে চালাবে, আপনি চালাবেন নাকি আপনার ওই জুনিয়র চালাবে? তখন সেই চিকিৎসক বলেন জুনিয়রই চালাবে। যে জুনিয়রকে এই নার্স কোনোদিন দেখেননি, নাম জিজ্ঞেস করার তো তিনি বলেননি, তিনি যে জুনিয়র বলেছেন, জুনিয়র চিকিৎসক বলেছেন যে তার গায়ে রক্তের দাগ লেগেছে সেজন্য স্নান করতে হবে, যে রক্তের দাগ তিনি দেখতে পাননি বলেই তদন্তকারীদের জানিয়েছেন এই নার্স। ফলে স্বাভাবিকভাবে এই পুরো যে ঘটনাক্রম, এই তিলোত্তমা ধর্ষণ ও খুনের কাণ্ডের যে ঘটনা, যেখানে ছোট ছোট যে সমস্ত আপডেটগুলো, তথ্যগুলো কোথাও গিয়ে একটা একটা করে সুতো কাজ করে গিট দিয়ে পর পুরো তদন্তের একটা যাত্রাপথ তৈরি করতে পারে, সেখানে এই ঘটনাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাইলেও পাইতে পারো অমূল্য রতন। শুভজিৎ, একদম, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ঠিক এরকমই একটা অমূল্য রতন আমরা পেয়েছি যে সেই দিন শ্মশানে, সেই দিন যেদিন তিলোত্তমার মৃত্যু হয়, সেই দিন তিলোত্তমার মা বাবার সাথে আরও একজন ছিল এবং সেদিন তিলোত্তমার পোস্টমর্টমটা আরও একবার হোক সেটা তিলোত্তমার মা বাবার দাবি তুলেছিল। এবং সেই সময় তিলোত্তমার মা বাবাকে কিভাবে ব্ল্যাকমেলিং করা হয়, কিভাবে ব্রেন ওয়াশ করা হয় এবং কিভাবে স্থানীয় কাউন্সিলর বা স্থানীয় লোক গুন্ডায়, যে আমাদের রাজনীতিক গুন্ডাদের দিয়ে ভয় দেখানো হয়, তারও একটা প্রত্যক্ষ প্রমাণ একদম সে সচক্ষে দেখেছে। সেই রেকর্ডটাও তোমাদেরকে শোনাবো, তাই স্কিপ করো না পুরো ভিডিওটা। বড় র্যাকেট চলছে, বড় র্যাকেট। এই র্যাকেটকে যদি না ভাঙো, তোমরা যদি এখনো চুপ থাকো, এই বিষ বৃক্ষ কত বড় বৃক্ষে পরিণত হয়েছে তোমাদের আন্দাজা নেই, আন্দাজ নেই। মাও 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 করে ভিডিও করলে হলো না, মাও মাও না, বিষয়টা একদম গভীরে যাও। প্রত্যেকটা মানুষকে বলছি গভীরে যাও। আরে সারা জীবন পুজো দেখতে পারবে, সারা জীবন আনন্দ করতে পারবে, সারা জীবন সব শখ শৌখিনতা করতে পারবে, কিন্তু তোমরা যে পরিস্থিতিতে এখন আছো না, আগামী দিন কোনো ভালো পুজো বা ভালোভাবে তোমাদের ঘরের মেয়ে বউরা ঘুরতে পারবে কিনা এই নিয়ে সন্দেহ আছে। তাই গুড ইভিনিং ফ্রেন্ডস, থটস অফ জাস্টিমাতে সবাইকে স্বাগতম। আজকে তোমাদেরকে আমি এমন একটা রেকর্ড শোনাবো যেটা শুনলে সেই দিন কি তিলোত্তমাকে, মানে তিলোত্তমার পোস্টমর্টম আরও একবার হোক, ওর মা বাবা বারবার চিৎকার করেছিল কি এমন ঘটলো যে ওর পোস্টমর্টমটা দ্বিতীয়বার করা হলো না। এবং যেখানটায় তিলোত্তমাকে পোড়ানো হয়েছে, মানে সেই শ্মশান, সেই শ্মশানটাকে কিভাবে পুলিশ দিয়ে দুর্গ বানিয়ে দিয়েছিল, কি এমন রহস্য ওর ভেতরে লুকিয়েছিল যে কারণে আজকে এত বড় ঘটনা, কি এমন ওর ভেতরে ছিল যেটাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা অস্বাভাবিক মৃত্যু, মানে একটা রেপ এবং মার্ডার কেসকে একটা সুসাইড বলে চালানোর চেষ্টা করেছিল। কি এখনকার এই বর্তমানে এখন আমাদের কাছে অনেকটাই পরিষ্কার যে তিলোত্তমার ওপরে কি হয়েছিল না হয়েছিল, কিন্তু সেই দিনে সামনে দাঁড়িয়ে থেকে
তিলোত্তমার মা বাবার আর্তনাদ শুনেছে এবং ওই হসপিটালে সেই মুহূর্তে কি কি ঘটেছিল, পোস্টমর্টম হওয়ার পর তিলোত্তমাকে কিভাবে নিয়ে যাওয়া হয়েছিল শ্মশান অবধি, সমস্তটা একজন যে দেখেছে সে নিজের মুখে স্বীকার করে আজকে তার একটা মানে ভিডিও ভাইরাল হয়েছে, সেটা তোমরা শোনো। আমি না পোস্ট করেছিলাম ওই সবাই সার্টিফিকেটটা, সেখানে ওই মেয়েটির নাম এবং সেই পরিচয়গুলোকে রিডাক্ট করে আমি এটা পোস্ট করেছিলাম। এখন ব্যাপার হচ্ছে আমি তো ওই দিনকার ঘটনা আরজিকর হসপিটালে ছিলাম এবং দীর্ঘক্ষণ ওখানে ছিলাম। ওর বাবারা প্রথমে রাজ্য সরকারের প্রতি আর আস্থা দেখাচ্ছিল, মিথ্যা কথা বলবো না, বাবা মা দুজনেই প্রথম থেকেই রাজ্য সরকারের প্রতি আর আস্থা দেখিয়েছিল, তাদের মনে হচ্ছে না হয়তো বিচার হবে। এবং এই বিচার হবে ভেবেই কিন্তু ওর মা, যে মনে আছে তো যেটা ওদের বাড়িতে টাকা দেওয়ার কথাটা, যেটা ওর মা বাবা প্রথমে বলেছিল ওর মা বাবাকে যে টাকা ঘুষ দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেইটা যখন লোকজন জানাজানি হয়ে গেছে সেই রাতেই এসে ওর মা বাবাকে দিয়ে একটা প্রেশারাইজড করে একটা ভিডিও করেছিল, যেখানটায় বলতে বলেছিল যে না কেউ ওনাদের টাকা দিতে আসেনি, কারণ তারা রাজ্য সরকারের ওপরে ভরসা করেছিল এবং চেয়েছিল যে নিশ্চয়ই বিচার পাবে এবং সরকার এই বিষয়টাকে ভালোভাবে দেখবে, পুলিশ এই বিষয়টাকে ভালোভাবে দেখবে। এই যে সরকারি এত বড় ঘুঘু আর পুলিশই এত বড় ঘুঘু খেলা খেলছে, সেটা সেই সময় তিলোত্তমার মা বাবা বোঝেনি। দেখো আমরাও বুঝবো না, এটা আমাদের ওপরে ঘটলেও বুঝবো না। আমরা প্রথমে আমাদের লোকাল নেতা, থানা, পুলিশ এইগুলোর প্রতি আস্থা রাখবো, পরে যখন দেখবো না এরা কাজ করছে না, এখানটায় কিছু না কিছু জল গলার হচ্ছে, এখানে আমাদের কিছু না কিছু মিথ্যে হচ্ছে, তখন কিন্তু আমরা অন্য কথা ভাবি। এবং সেই কারণেই কিন্তু দ্বিতীয় দিন ওর মা বাবাকে দিয়ে যে মিথ্যে কথা বলে একটা বয়ান নিয়েছিল, যেই ভিডিওটাও তোমরা এখন সবাই দেখতে পাচ্ছ, যে ওর মা বাবা যেখানে বলছে না আমাদেরকে কেউ টাকা দিতে আসেনি, কিন্তু ওদেরকে তিলোত্তমার লাশ বাইরে এবং সেই মুহূর্তে ঘরের ভেতরে ওর মা বাবাকে স্টার মানে প্রায় 3টে স্টার করা কোনো পুলিশ, মহিলা পুলিশ এসে টাকার অফার করেছিল, যে টাকাটা তিলোত্তমার মা বাবা নিতে নাকচ করেছিল। মন দিয়ে কথাটা শোনো, যে তিলোত্তমার মা বাবা, পুলিশ এবং প্রশাসন বা এই আমাদের রাজ্য সরকারের উপর কতটা ভরসা করেছিল। এবং তার থেকেও খুব বড় কথা, আমি সজল ঘোষ, অগ্নিমিত্রা পাল যদি না থাকতাম, আমি এটা আমার কোনো বলতে দ্বিধা নেই। এখানে আমি জানি এখানে অনেকের ইমেজ ব্র্যান্ডিং এর একটা চেষ্টা চলছে যে সে যদি না আটকাতে হতো, আমি এইসবের বলতে না, আমি এই বিষয়টা নিয়ে রাজনীতি হচ্ছে বলে আজকে বলতে বাধ্য হচ্ছি। হয়তো পোস্টমর্টমটাকে অনেক আগে করে নিয়ে বেরিয়ে চলে গিয়ে সব দেওয়া হয়ে যেত, কিছু আমরা একদম মর্গের সামনে ঠায় দাঁড়িয়েছিলাম, তখন অব্দি জানি এত ইমেজ ব্র্যান্ডিং চলছে না, তাকে ধারে কাছেও দেখা যায়নি তখন। যাই হোক, তবে শুনতে পাচ্ছ পুরো মর্গের কাছে দাঁড়িয়েছিল সেই সময় তিলোত্তমার মরদেহ বের করা থেকে এবং পোস্টমর্টম থেকে তাকে শ্মশানে নিয়ে যাওয়া পর্যন্ত এই মানুষটি প্রত্যক্ষ এবং মানে নিজের চোখে দেখা সেই সময়কার ঘটনা, সেই সময়কার সিচুয়েশান, সেটা তোমাদের কাছে বলছে। তো সেই সময় গিয়ে সব দেওয়া হয়ে যেত, সে যদি না আটকাতে হতো, আমি এইসবের বলতে না, আমি এই বিষয়টা নিয়ে রাজনীতি করতাম, আমি এটা আমার কোনো বলতে দ্বিধা নেই। এখানে আমি জানি এখানে অনেকের ইমেজ ব্র্যান্ডিং এর একটা চেষ্টা চলছে যে সে যদি না আটকাতে হতো, আমি এইসবের বলতে না, আমি এই বিষয়টা নিয়ে রাজনীতি হচ্ছে বলে আজকে বলতে বাধ্য হচ্ছি। হয়তো পোস্টমর্টমটাকে অনেক আগে করে নিয়ে বেরিয়ে চলে গিয়ে সব দেওয়া হয়ে যেত, কিছু আমরা একদম মর্গের সামনে ঠায় দাঁড়িয়েছিলাম, তখন অব্দি জানি এত ইমেজ ব্র্যান্ডিং চলছে না, তাকে ধারে কাছেও দেখা যায়নি তখন। যাই হোক, তো সেই সময় বিষয়টা আমরা প্রতিরোধ করি। বেরিয়ে যাওয়ার পরে যখন গাড়িটা নিয়ে বেরোচ্ছে, ওর বাবা বারবার করে কাঁদছে, ওর বাবার মা বলছে আমাদের গাড়িতে এরকম মারবেন না, এটা আমার মেয়েটা তো চলে গেছে, মেয়ের গাড়ি। এই যে ঘটনাগুলো পুলিশ ঘটালো, এতে করে একটা বাবা আমার সন্দেহ হলো। আমি তখন হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছি, হঠাৎ আমার ফোনে ওর বাবার ফোন এলো। আমাকে ওর বাবা বললো আপনি কোথায় আছেন? তাই বললাম আমি হসপিটাল থেকে বেরোচ্ছি। তো বললো আপনারা একবার টালা থানার সামনে আসতে পারবেন? তাহলে আমি তো একা আছি, কারণ সজলবাবুর বাবা অত্যন্ত অসুস্থ, সজলদা খানিকক্ষণ আগে খবর পেয়েছেন, তখনও প্রদীপবাবু বেঁচে ছিলেন, খুব ডিটোরিয়েটেড কন্ডিশন, সজলদা নার্সিংহোমের দিকে যাচ্ছে। অগ্নিমিত্রাদিও বেরিয়ে খানিকটা চলে গেছে, অর্চনাদি খানিকক্ষণ আগে বেরিয়ে গেছিলো, একটা প্রোগ্রাম ছিল অর্চনাদি। আমি সবাইকে ফোন করলাম, সজলদা বাবাকে না দেখে মাঝ রাস্তা অবস্থায় গাড়ি ঘুরিয়ে, অগ্নিমিত্রাদি অনেকটা গিয়ে আবার গাড়ি ঘুরিয়ে ওরা আসতো, খানিকটা লেট হচ্ছিল। আমি সবার আগে টালা থানায় পৌঁছালাম। পৌঁছানোর সময় আমি যে গাড়ি থেকে নেমে বাবা মার সাথে কথা বলছি, ওই টালা থানার একজন অফিসার, সাব ইন্সপেক্টর বা এএসআই কিছু একটা হবে, সে একটা ফোন এগিয়ে নিয়ে এলো, বড় স্ক্রিনওয়ালা ফোন, তাতে নাম আমি স্পষ্ট দেখছি, লেখা আছে কাউন্সিলর শঙ্কু বলে, ফোনটা বাবা মায়ের দিকে এগিয়ে দিচ্ছে। আমি তখন তাকে যে মুহূর্তে তেড়ে গেলাম, যাই কি ব্যাপার, ওর সঙ্গে সঙ্গে একদম থানার ভেতরে ছুট। আমি তখন বললাম যে তো প্রভাব সৃষ্টি করছেন আপনারা পরিবারের উপরে। তখন ওর বাবা মা ভিহেমেন্টলি রেজিস্ট করছে যে না, আমাদেরকে না জানিয়ে বডি নিয়ে চলে গেছে, আমরা চাই দ্বিতীয়বার পোস্টমর্টম হোক, আপনারা এইখানেই বডি নিয়ে আসুন। তারপরে একটা এমন পরিস্থিতি তৈরি হলো যে আমরা ডিসাইড করলাম ওর বাবা মাকে নিয়ে আমরা রাজভবন যাবো, ওর বাবা মা তাতেই এগিয়ে গেল।
ওদের দেখবেন ভিডিও ফুটেজ আছে, ওদের গাড়ির ড্রাইভিং সিটে আমি বললাম ঠিক আছে আমি চালাচ্ছি, আর আমার গাড়িটা যেটা ছিল, আমি তখন ওদের গাড়ির যে ড্রাইভার ছিল বললাম আপনি আমার গাড়িটা নিয়ে আসুন। যেই মুহূর্তে আমি ড্রাইভিং সিটে বসলাম দেখলাম সঙ্গে সঙ্গে সামনে 4-5টা পুলিশের গাড়ি এনে জায়গাটাকে ব্লক করে দিয়ে আশপাশের এলাকার থেকে সব বস্তির সব লুঙ্গি বাহিনীদের নিয়ে এসে একটা ওরা মারাত্মক কেস তৈরি করতে হবে। আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে প্রথম থেকে একটা প্রভাব একটা পরিবারের উপরে একটা মারাত্মকভাবে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। ওর বাবা মা সেই মুহূর্তেও বলে যাচ্ছে না আমরা চাই দ্বিতীয়বার পোস্টমর্টম হোক। হঠাৎ কিছু লোকজন এসে কিছু পুলিশকে সাথে নিয়ে মানে একদম তেড়ে পুড়ে ওর বাবা মা বসেছিল ভেতরে, জানলার মধ্যে মুখ ঢুকে কিছু একটা কথা বললো। তারপরে ওর বাবা মা দেখলাম অনেকটা নরম হয়ে গিয়ে বললো না তাহলে বাড়িতেই যাই। দু একটা ফোন এলো এদিক ওদিক থেকে। তাই বলছে প্রভাবটা কোন জায়গাতে, মৃতার বাবা মা তারা বারংবার তখনও যখন বলছেন দ্বিতীয়বার পোস্টমর্টম চাই, কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া হলো যেই পরিস্থিতিতে আলটিমেটলি ওর বাবা মাকে কম্পেলড হতে হলো। এবং যখন সপ্তাহ যখন হচ্ছে, যখন পানিহাটিতে যখন এই বিষয়টা হয়েছে, আমি বলছি কাউকে ঢুকতে পর্যন্ত আমি একটা চেষ্টা করেছিলাম যাওয়ার, দুর্গে পরিণত করে দেওয়া হয়েছিল। মানে ওই দিন পানিহাটি মহাশ্মশানের ডোম মনে হচ্ছিল নান্টু ঘোষকে। নান্টু ঘোষ মানে সপ্তাহ টপ্তাহ করে আর কি, ওটাই ওর প্রফেশন মনে হচ্ছিল। ও একদম দায়িত্ব নিয়ে ওখানে থেকে এবং তৃণমূলের সমস্ত নেতারা, এবং আমি সেই দিনকেই খবর পেয়েছিলাম যে ফ্যামিলির লোক কেউ সই করেনি। আমি এটা পেতে কিছুটা লেট হলো। সঞ্জীব মুখার্জি বলে একজন তৃণমূলের নেতা, এককালীন সিপিএমের হাড় ছিল। ওর বা সঞ্জীব মুখার্জির বউকে একটা সময় তৃণমূলের লোকেরা খুব ভয় টয় দেখিয়ে সাদা থান পড়া বটা এসব বলে চলেছিল একসময়। তো পরবর্তীকালে সেই সঞ্জীব মুখার্জি এখন নান্টু ঘোষের খুব বড় চামচা আর কি। তো ওই সইটা করেছে এবং পুরো বিষয়টাকে সঞ্জীব মুখার্জি, নান্টু ঘোষ থেকে শুরু করে সবাই, তুমি বলো তো পানিহাটি মহাশ্মশানে কলকাতা পুলিশের কর্মকর্তারা থাকবে কেন? এখানে কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে পুলিশের বিশাল বাহিনী একটা কার্যত দুর্গে পরিণত করা হয়েছিল। এই ঘটনাগুলোই তো সন্দেহের, যে একটা মৃত্যু হয়েছে এবং খুনের ঘটনা হয়েছে, পরিবার দ্বিতীয়বার পোস্টমর্টম চাইলেন, তাদেরকে করতে দেওয়া হলো না, এবং পরবর্তীকালে একটা ভিডিও দেখা যাচ্ছে, সেই ভিডিওতে ওদের উপরে প্রেশার, বাবা মা তো বলেছে পয়সা দিতে গেছে, পরে ওটাকে ঘটনাটাকে মেকআপ করার জন্য বেশ কিছু লোকজন, এবং আমি বলছি তোমাকে এটা শুভেন্দু অধিকারী বারংবার বলেছে ওদের পরিবার যদি কেন্দ্রীয় বাহিনীর জন্য দরখাস্ত করে আমরা কেন্দ্রীয় নিরাপত্তা দিতে চাই, কারণ ওদের বাবা মার নিরাপত্তা নিয়ে একটা মারাত্মক প্রশ্ন আছে। ওর বাবা মা কিছু কথা বললেই বাড়িতে গিয়ে তৃণমূলের নেতারা হুমকি দিয়ে আসছে, বাবা মারা ভয় পাচ্ছে, একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে। ওই যে ভিডিওটা দ্যাট ইজ কমপ্লিটলি ম্যানুফ্যাকচার, এবং ওটা নান্টু ঘোষ, ওই পাড়ার ওই কাউন্সিলর, এই সঞ্জীব মুখার্জি এরা সবাই মিলে, এবং এই ইনস্ট্রাকশনটা ওপর থেকে আসা ইনস্ট্রাকশন, যারা এই গোটা ঘটনাটাকে ধামাচাপা দিতে চেয়েছে তাদের ইনস্ট্রাকশনে এই ঘটনাগুলো ঘটেছে। নান্টু ঘোষ তো আরজি করেও গেছিল, সন্দীপ ঘোষের ঘরে নান্টু ঘোষ বসে মিটিং করেছে, সেমিনার রুমে নান্টু ঘোষ গেছিল, ওই কাউন্সিলর শঙ্কু সেমিনার রুমে পর্যন্ত ছিল। সেমিনার রুমের ওই দিকটাতে বডিটা যেটা পড়েছিল, এইদিকে ওর মা বসেছিল, আমি অগ্নিমিত্রকে দেখা করতে গেছিলাম, ওই কাউন্সিলর ঢুকতে দেয়নি, এবং নান্টু ঘোষ আরজিকর হসপিটালে ছিল, আরজিকর হসপিটালে সন্দীপ ঘোষের সাথে মিটিং করেছে। এই বিষয়গুলো সমস্তটা সামনে আসা উচিত। আজকে সঞ্জীব মুখার্জি, নান্টু ঘোষ, তৃণমূলের সমস্ত নেতারা যারা এর পেছনে জড়িত, এগুলো তদন্ত হওয়া উচিত এবং বেরোনো উচিত কাদের ইনস্ট্রাকশনে এই কাজগুলো হচ্ছে। মানে আমি তোমাদেরকে এটা শোনাতে পারলাম কারণ আমার একটা খুবই ক্ষুদ্র চ্যানেল, তার ভিতর থেকেও যদি 10 জনাও শোনে, আমি মনে করব যে 10 জনাও এই কান অবধি খবরটা গেল যে আমরা কোন রাজ্যে বাস করছি। একটা মেয়ের মৃত্যুকে ঘিরে কত রহস্য কত রকমভাবে জল ঘোলা, মানে কিভাবে এরা অরাজনৈতিক এবং কিভাবে এদের প্রভাব এখন সব গুন্ডাতে পরিণত হয়ে গেছে, গুন্ডাগার্দি চলছে, এক ধারসে গুন্ডাগার্দি, যেটা মেনে নেওয়া সম্ভব নয়। আর যেটা মেনে নিলে আগামী দিন তোমার ঘরেও কিন্তু এই রকম তিলোত্তমার মতো তোমার ঘরের মেয়ের ওপরেও ঘটে যাবে, তুমি কিচ্ছু করতে পারবে না। তিলোত্তমার মতন এরকম তোমার ঘরের ছেলের ওপরেও ঘটে যাবে, তুমি কিচ্ছু করতে পারবে না। তিলোত্তমার মতন এরকম ঘটনা তোমার বাড়ির বউয়ের ওপরেও ঘটে যাবে, তুমি কিচ্ছু করতে পারবে না। কারণ সেই বিষবৃক্ষটা এখন এমন জারে, মানে যে বলে না শিকড় মজবুত করে ফেলেছে, এমন ছড়িয়ে ফেলেছে, আর এমন বিষ ফল সে গাছ থেকে দিতে শুরু করে দিয়েছে। তাই এখন সময় আমাদের প্রত্যেকে, শোনো, বড় বড় দুর্গ 200 বছর রাজত্ব করার পরেও এই আমরা ইংরেজ শাসন যদি ভাঙতে পারি, তাহলে আমরা এই শাসনও ভাঙতে পারবো। আমাদের উচিত প্রত্যেকটা মানুষের এক জায়গায় হয়ে এর বিচার চাওয়া এবং এটার জন্যে লড়াই করা। এখন হয়তো নেতা মন্ত্রীরা অনেকেই ভাবছে সামনে পুজো, আজ গণেশ চতুর্থী, ধীরে ধীরে সব ধামাচাপা পড়ে মানুষ হাঁপিয়ে উঠবে, ধীরে ধীরে তারা পুজোর রেশ, অবশ্যই একটা পুজোর আবহাওয়ায়, যে পুজো, গণেশ পুজো শুরু হলো, এরপর কার্তিক পুজো, ধীরে ধীরে একটা পুজোর বাতাবরণ, পুজোর আবহাওয়া চলে আসবে, সব মনে হবে পুজোতে গা ভাসাই, ইচ্ছা না থাকলেও লড়াইয়ের মানে কমবে।
বলে না যুদ্ধের যে সৈন্যদের মনের ভিতরে একটা আনন্দ রেস যখন আসবে তখন যুদ্ধ করার ক্ষমতাটা একটু কমবে, একটু দুর্বল হবে, সেই অপেক্ষায় এরা ঘাত মেরে বসে আছে। এরা ঘাত মেরে বসে আছে সেই অপেক্ষায় একটা মারাত্মক ভিডিও ফুটেজ তোমাদের দেখাবো যে কিভাবে আইনজীবীর ওপর কিভাবে এই কলেজ পিজিটিরা মানে এই স্টুডেন্টরা কলেজে এই ডাক্তার জুনিয়র ডাক্তারদের ওপর হাতে কত পাওয়ার দিয়ে দিয়েছে, বা তারা মানে লেখাপড়া করে যে ডাক্তার হয় সেই ডাক্তার নয়, এরা নেতা কেতার হাত ধরে কিছু মানে পাওয়ার এরা পেয়ে গেছে। পাওয়ার পর এরা কাউকে মানুষ বলে গণ্য করে না, কাউকে এরা সম্মান দেয় না। তোমাদেরকে একটা ফুটেজ দেখাচ্ছে, দেখো এখানটায় বলছি সৌম্যজ্যোতি বন্দ্যোপাধ্যায়, অনিরুদ্ধ ঘোষ, তারপর হচ্ছে শেখ মোহাম্মদ অখিল পিসিডি, এটা যে সভাপতি টিএমসি, আর আইনজীবী অনিরুদ্ধ ঘোষ হুমকি মোহাম্মদ আখিলের। এই মোহাম্মদ আখিল হুমকি দিচ্ছে আইনজীবী অনিরুদ্ধ ঘোষকে। মানে কি অবস্থা, মানে কোথায় গিয়ে সমস্ত পড়েছে। আমি যখন কল্যাণীতে শুভকে ভর্তি করেছিলাম, এটা আমি আমার পার্সোনাল, আমি এই এখন তিলোত্তমা নিয়ে ঘটনাটা ঘটছে, কিন্তু এটা আমি আমার 6-7 মাস আগেও আমি আমার ভিডিওতে শেয়ার করেছি যে যদি তোমাদের মনে হয় কোনো পেশেন্টকে মেরে ফেলবো, ধরো পেশেন্ট বোঝা হয়ে গেছে, পেশেন্টকে বাঁচানোর কোনো ইচ্ছা নেই, তাহলে কল্যাণীতে তোমাকে পেশেন্টকে ভর্তি করে দিতে হবে। তোমার কিচ্ছু নেই, কিচ্ছু বলতে কিচ্ছু নেই, না ডাক্তার ঠিক করে দেখে, না মেডিসিন আছে, না শোয়ার কোনো ব্যবস্থা আছে, কিন্তু অত বড় একটা হচ্ছে হসপিটাল, যেটাকে বলে গান্ধী আর জওহরলাল এই দুটো হসপিটালের মধ্যে, যেটা জেনারেল, আমি এখন এই মুহূর্তে নাম বলতে পারবো না, তোমরা নামটা মানে করে নাও, যারা কল্যাণীর আশেপাশে থাকবে তোমরা জানো। এবং সেখানে কিন্তু আমার এক ভিউয়ার্সের সাথেও আমার দেখা হয়েছে। কল্যাণী, এটা মানে জওহরলালে, যেখানটায় এত বড় একটা হসপিটাল, যে মুড়ো মানে 1 বিঘের ওপরে একটা হসপিটাল ধরো, যেখানটায় বেড ভালো ভালো রুম সব পড়ে আছে, কাজ হয় না হসপিটালে, বেড দেওয়া হয় না, পেশেন্ট ডাক্তার দেওয়া হয় না, নার্স দেওয়া হয় না সেভাবে, মানে দেয়া হলেও তারা কাজ করে না। জানি না তারা দিয়েছে কি দেয়নি, ডাক্তার অ্যাভেলেবেল আছে কিনা জানি না, নার্স অ্যাভেলেবেল আছে কিনা জানি না, তারা কাজ করে কিনা সেটাও জানি না। মানে একটা বেডে 2-3টে করে পেশেন্ট, মাটিতে পেশেন্ট, বারান্দায় পেশেন্ট, মানে ওরা কী করে জায়গাটাকে সীমিত করে নেয়। অনেক বিল্ডিং আছে, অনেক রুম আছে, কিন্তু লোক হয়তো অত নেই, সে করে কী করে কম এরিয়ার ভেতরে ওখানটায় হয়তো 20 জন 15 জন 20 জন বা 30 জন এরকম ডাক্তার নার্স দিয়ে গিজিবিজি করে দিল। আর ওইখানটায় যত পেশেন্টের বাড়ির লোক, যত হচ্ছে ওই পেশেন্টদের দেখার জন্য সব ওই ইয়েরা যা বলে আয়া নার্স বা আয়া টাইপের এইসব লোকরা সব ওইটুকু এরিয়ার মধ্যে, মানে ধরো দুটো বড় বড় 2-3টে হল ঘর দিয়ে দিল, ওই কাছাকাছি একদম ছোট্ট করে দিল এরিয়াটা, ওই ছোট্ট করে দিল ওই এরিয়ার ভেতরেই। ধরো এই এক জায়গায় চেয়ারটায় বসলে উনি 10টা পেশেন্টকে একসাথে দেখতে পারবে, মাঝখানে একটা টেবিল নিলে 20টা পেশেন্টকে একভাবে দেখতে পারবে। একই বেডে 2টো করে পেশেন্ট যদি থেকে যায় তাহলে দেখবে, কিন্তু পেছনে অনেক বড় বিল্ডিং, অনেক রুম ফাঁকা, অনেক বেড ফাঁকা, সেগুলো না রিপেয়ার হয়, না সেগুলোতে ব্যবহার হয়, না সেখানটায় কোনো বলে না ওই যে ম্যানুফ্যাকচার বা যেগুলোকে বলে সারিয়ে সুন্দরভাবে সেগুলো পরিষেবা বা সেগুলো ব্যবহার করার কোনো যোগ্য তৈরি করা হয়। সেই সবের জন্য স্বাস্থ্যকেন্দ্রের জন্য কিন্তু প্রচুর, এই স্বাস্থ্য ভবনে কিন্তু এইসব কাজের জন্য প্রচুর টাকা আসে, কিন্তু কাজে লাগায় না। ওরা যদি অল্প একটু কাজে লাগায় এতটা টাকা বের করে নেয়, বের করে নিয়ে ওই কয়েকটা কাজ দেখো, যে যেমন আরজি করে 30টা সিসিটিভি লাগাবে বলেছিল, 30টা লাগানোর বদলে 14 লক্ষ টাকা সিসিটিভির বাবদ নিয়েছে, কিন্তু লাগিয়েছে কতটা? মডিফাই করার জন্যে কোনো ফান্ড আসে না, সেন্ট্রাল থেকে আসে না, সব আসে সব হয়, কিন্তু কাজ হয় না। সেই সব টাকাগুলো নিয়ে এরা 2 বিঘের জমি কিনে ফেলে, বা হয়তো খরচ করলো 2 টাকা, ওখানে লিখে নিল 2 কোটি টাকা
খরচ করলো 2 টাকা আর লিখে নিল 2 কোটি টাকা। 2 টাকা তোমাদের ওপরে খরচ হলো, এই যে সাধারণ মানুষের পরিষেবায় 2 টাকা খরচ হলো, আর 2 কোটি টাকা ওরা নিজেদের ঘরে ঢুকিয়ে নিল। তার জন্যই তো এই সন্দীপ ঘোষ 2 বিঘে জমির ওপর সঙ্গীতা সন্দীপ ভিলা তৈরি করতে পেরেছে। সঙ্গীতা সন্দীপ ভিলা 2 বিঘে জমির ওপর, এবং সেখানে বাগান থেকে শুরু করে, সুইমিং পুল থেকে শুরু করে, চাষের জমি থেকে শুরু করে, এবং 10 ফুট উঁচু প্রাচীর করা। ওই বাগান বাড়িতে যখন যেত তখন ওই বাগান বাড়ি দেখাশোনা করার জন্য লোক রয়েছে, যাকে মাসে 5,000 করে বেতন দেওয়া হয়, এবং ভেতরেও ঘরের পরিষ্কার করার জন্য লোকজন রয়েছে, তাদেরকেও বেতন দেওয়া হয়, এবং বেতন বাড়ানোও হয়েছিল। তার ভেতরে ওনারা কখনো সখনো যেতেন 2 মাস, 1 মাস, 1.5 মাস পর দিনের বেলায় যেতেন, সারাদিনটা কাটিয়ে সন্ধ্যে আগে আগে ফিরে আসতেন। আবার গ্রামের লোকের কাছে কিন্তু উনি আবার ভালো ছিলেন, তার কারণ গ্রামের কারোর কিছু হলে উনি ফ্রিতে ট্রিটমেন্ট করে দিতেন, বুঝেছ? এবং বেলেঘাটায় যেখানে ওনার বাড়ি, তার কিছুটা দূরে, সামান্য কিছুটা দূরে আমি বলছি, তোমার হচ্ছে 8A CID রোড, সেখানেও 3 তলায় একটা ফ্ল্যাট, বেশ বড় সড়ো ফ্ল্যাট, 1 তলায় একটা বড় চেম্বার, ফ্ল্যাট কাম চেম্বার, যেখানটায় উনারা মিটিং করতো মাঝে মাঝে। আর বেলেঘাটাতে আবার নিজস্ব বাড়ি, সেটাও রয়েছে। আমি বলি, একটা মানুষের বেঁচে থাকতে গেলে কত টাকার দরকার, কত লক্ষ, কত কোটি, কত টাকার দরকার। এই যে শেষ জীবনটা ধরা তো ভাই তুমি একদিন পড়বে, লিমিটের বাইরের টাকা, গয়না, মানে এখন তো ইডি এমনভাবে ছাপা মারছে, সব বেরোচ্ছে। দেখো, এবার আবারও প্রশ্ন একটাই, তিলোত্তমার বিচার কি পেল? তিলোত্তমা কি বিচার হবে, বা তিলোত্তমার কি বিচার সত্যি হবে? তিলোত্তমার বিচার হবে কি জানি না, কিন্তু সেন্ট্রাল থেকে এটা একটা বড় চক্র চলবে, এটা বুঝতে পারছি। তার কারণ উপরের মহলের মানুষরাও এদের এই কীর্তিকলাপে কিছুটা বিরক্ত ছিল, কারণ সাধারণ মানুষরা যেসব সুযোগ সুবিধা পাওয়ার কথা অ্যাকচুয়ালি সেন্ট্রাল থেকে, আমাদের কেন্দ্র সরকার থেকে আমাদের সাধারণ মানুষদের জন্য যেসব সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা, সেগুলো এই রাজ্য সরকারের এই বড় উপর মহলের মানুষরা পেতে দিচ্ছিল না। সেই কারণে কেন, মানে উনি যেমন আরজি করটা, যেমন সন্দীপ মিত্রের একাধিকার উনার রাজত্ব চলবে, তেমনি এই পশ্চিমবঙ্গ রাজ্যটাতেও মানে সে বলে না, একছত্র আমাদের বড়দির রাজত্ব চলবে। সেই কারণে অন্য কোনো মানুষকে এটা ভাবতে দিতে চাইতো না, অন্য মানে সেন্ট্রাল হোক বা অন্য, যে এই পশ্চিমবঙ্গটার উন্নতি হওয়ার দরকার, বা পশ্চিমবঙ্গেতে উন্নতি করতে গেলে কি কি করতে হবে, সেই সব বিষয় নিয়ে অন্য বড় বড় মানুষের সাথে বসা, আলোচনা করা। কিন্তু এই দিদি যখন এই গদিতে বসছিল, বলছিল কিছুদিনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গকে লন্ডনে পরিণত করবে। প্রথম দিকে কাজ হয়েছে, মিথ্যা কথা এগুলো কেন বলো? প্রথম দিকে যখন মানে রাজনীতির পরিবর্তন হলো, দেখো তিলোত্তমার কথা বলতে এসে আমিও চলে আসছি রাজনীতিতে, কারণ বিষয়টা জড়িয়ে গেছে। আজকে তিলোত্তমার মৃত্যু হতোই না যদি এই রাজনীতি এর ভেতরে না থাকতো। আজকে মেয়েটার ময়না তদন্ত 2 বার ছাড়া 3 বার 4 বারও হতো যদি এই রাজনীতি এর ভেতরে না ঢুকে থাকতো। আজকে রাজনীতিটা না ধরতে চাইলেও এরকম ঘুরে রাজনীতিতেই এসে ঢুকছে, তার কারণ মেয়েটার মরদেহ নিয়ে রাজনীতিই তো হয়েছে, রাজনীতিই তো করেছে। আজকে কি করেছে? আজকে একটা মেয়ের মা বাবা, নিরীহ মা বাবা, মেয়েটাও নিরীহ, মেয়েটার ফটো বা মেয়েটার চাল চলন, মেয়েটার যে ছবিগুলো এখন যেগুলো দেখা যায় সেখানে বোঝা যায় মেয়েটাও নিরীহ। এই মা বাবা এত পলিটিক্স জানে না বলে মা বাবার বরং তিলোত্তমার মা বাবার থেকে কাকু কাকিমাকে দেখছি অনেকটা ফাস্ট, অনেকটা আপডেট, অনেকটা দ্রুত, মানে এই এখনকার সমাজে মানুষের সাথে হ্যাঁ চোখে চোখ রাঙিয়ে মুখে মুখ কথার পর পৃষ্ঠে কথা বলতে পারে, কিন্তু সেই সময় তিলোত্তমার মা বাবা, এটা আমি হয়তো এখন ক্যামেরায় বলছি, সেই সময় সেই পরিস্থিতিও থাকে না, মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায় সেই সময় কি করছি, কেন করছি, কিভাবে করছি, কার জন্য করছি, সব যেন কোথায় হারিয়ে যায়। তবুও বলছি, রাজনীতি তো হয়েছিল মেয়েটার সাথে, এবং রাজনীতি হয়েছিল বলেই তো মা বাবার দাবি ছিল আরও একবার ময়না তদন্ত হোক। কিন্তু যাদের অনেক সময় কি মা বাবা বোঝে না, এটা প্রশাসন থেকে বলে যে এখানটায় মনে হচ্ছে কোথাও ভুল লাগছে, আজকে আপনার মেয়ের মরদেহ দেওয়া হবে না, এটা আরও 1-2 দিন হচ্ছে স্টোরে রাখা হবে। এটা অ্যাকচুয়ালি মেয়েটার উপর সত্যি কি ঘটেছে এটা তদন্ত করতে গেলে আমাদের ওকে পুনরায় ময়না তদন্ত হয়তো করতে হতে পারে, তাই আজকে আমরা আপনার মেয়ের মরদেহ আপনাকে দিতে পারবো না, এটা বলতো। এটাও তো, এটা মা বাবারা বোঝে না, মা বাবারা জানে না, কিন্তু সেই মা বাবা বলছে আমার মেয়ের ময়না তদন্ত আরও একবার হোক, কিন্তু যাতে মা বাবার চোখ আরও না খুলে যায়, এই মা বাবার পাশে আরও মানুষ এসে না জুটে যায়, এই মা বাবার চিৎকারের সাথে আরও অনেকগুলো চিৎকার না জোরে, সেই কারণে তাড়াতাড়ি মেয়েটার মরদেহটাকে পুড়িয়ে ফেলার ব্যবস্থা করা হলো।
তোমরা নিশ্চয়ই প্রথমেই শুনলে, কথাগুলো শুনলে যে ওই শ্মশানটাকে দুর্গে পরিণত করা হয়েছে, এবং সেই মানে যে শ্মশানে যেখানে পোড়ানো হয় সেখানেও গার্জেনের সই নেই, সেখানেও গার্জেনের সই নেই। মানে এমন এমন কি পরিস্থিতি হলো, এমন কেন করতে হলো? তার মানেই তো এমন কিছু ঘটনা আছে, এমন কিছু ওই মেয়েটা জেনে ফেলেছে, এমন কিছু মেয়েটার ভেতরে জানা, সেই মেয়েটা জেনে বাইরে বলে দেবে, সেই কারণে মেয়েটাকে চিরতরে মুখ বন্ধ করে দেওয়া হলো এবং শুইয়ে দেওয়া হলো। এই আরজি করের ঘটনা এটা এই প্রথম নয়, আরও দেখাচ্ছি তোমাদেরকে আরও একটা ভিডিও ফুটেজ, যেটা দেখলে তোমরা বুঝবে যে আরজি করে এর আগেও 2021 সালের একটা ঘটনা যেটা ঘটেছিল। জিকর মেডিকেল কলেজে চলছে পড়ুয়াদের আন্দোলন। দাবি পূরণের লক্ষ্যে অনশন আন্দোলন শুরু হয়েছে। ঘেরাও করে রাখা হয় এই মেডিকেল কলেজের অধ্যক্ষকে। দীর্ঘ সময় ঘেরাও থাকার পর রবিবার 10 অক্টোবর ভোরবেলা কার্যত পালিয়ে পুলিশের সাহায্য নিয়ে কলেজ ছেড়ে যান অধ্যক্ষ। পড়ুয়াদের তোলা ভিডিওগুলিতে দেখুন আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং পড়ুয়াদের কর্মকাণ্ড। দেখতে পেলে, এবং কীভাবে দৌড় করাচ্ছে দেখো। এটা হচ্ছে 2021 সালের ঘটনা। এই দেখো, এই চ্যানেলটাও দেখতে পাবা, #LiveNewBangali, #LiveNewBangali, এই চ্যানেলের ভেতরে এই খবরটা দেওয়া ছিল। অধ্যক্ষ নিখোঁজ, দড়ি ধরে মারো টান, আরজি কর মেডিকেল কলেজ, 2021-এর আন্দোলন। 2021-এর আরজি কর মেডিকেল কলেজে হাসপাতালের অধ্যক্ষ পদে ছিলেন ডাক্তার সন্দীপ ঘোষ। সেই সময়ে পড়ুয়াদের আন্দোলন, স্টুডেন্ট মুভমেন্ট 2021 অ্যাট আরজি কর মেডিকেল কলেজ হসপিটাল, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। অবশ্যই আমি এটাকে ট্যাগ করে দেবো। মানে এই চ্যানেলটা, এই ভিডিওটাও 2021 সালে, তার মানে তখনও এই মানুষটি এত অরাজনৈতিক বা এত মানবহীন বিবেকহীন কাজগুলো করেছে। প্রশাসন এবং এই রাজনীতিই কিন্তু এর ভেতরে জড়িয়ে আছে, এবং রাজনীতির ওপর মহলের লোকের আশীর্বাদ ওনার মাথায় আছে বলেই উনি এত কর্মকাণ্ড করে যাচ্ছে। তারপরও কী হলো? শেষ রক্ষা কি হচ্ছে? হবে? ইডি অবধি হাত যখন পৌঁছে গেছে, শেষ রক্ষা কি হবে? না, হবে না, আর হবে না। কারণ এটা তিলোত্তমার আর্তনাদ, তিলোত্তমার অন্তর্কার্যে, যে তোমার হাতে সঁপে দিয়েছিল তিলোত্তমার জীবন। একটা শিক্ষক, একটা প্রফেসর, মানে মা বাবার পরের স্থান তার। মা বাবা নিশ্চিন্ত মনে এই প্রফেসরের হাতেই তার স্টুডেন্ট, তার মেয়েকে সঁপেছে যে আপনার চরণে আমার মেয়েকে দিলাম, আমার মেয়েকে একটা সঠিক শিক্ষায় শিক্ষিত করে একটা সঠিকভাবে মানে পথ দেখিয়ে একটা সঠিক ডাক্তার গড়ে তুলবেন। সেখানে এই মেয়েটির ওপর এই রকম নির্যাতন হলো, এই মেয়েটির ওপর এই টর্চার হয়েছে, সেটা কি ভগবান মেনে নেবে? সিদ্ধিদাতা গণেশ আজকে শুভ সূচনা। অবশ্যই আমার মনে হয় খুব তাড়াতাড়ি আমরা তিলোত্তমার কিছু না কিছু তো খবর পাবো। আর এই মেয়েটাকে একেবারে নিস্তব্ধে যেখানটায় ধামাচাপা দিয়ে দেওয়া হচ্ছিল, সেখানে সেই মেয়েটার কিছু বিচার তো পাচ্ছে। তবে এই আন্দোলন যেন না থামে, এই আন্দোলন থামলেই সব কিছু থেমে যাবে। তবে এইবার আমার মনে হয় আমাদের একটা বড়সড় পরিবর্তন আমরা দেখব, এবং সেই আশাতেই আমাদের চোখ খোলা বা চোখ জুড়ে স্বপ্ন ভরে রেখেছি যে এইবার তিলোত্তমা হয়তো বিচার পাবে, আর আমাদের রাজ্যেও একটা বড়সড় পরিবর্তন হবে। কারণ সামনে আগামী দিন আসতে চলেছে আরও বড় ভয়ঙ্কর রূপ। যদি এই বিষবৃক্ষকে এখনই কেটে না ফেলা হয়, এই বিষফল থেকে আরও কত বিষবৃক্ষ বেরোবে, আর সেই বিষবৃক্ষে সারা দুনিয়ায় যদি ফল দিতে শুরু করে, তোমাদের ঘরের ভেতরেও তৈরি হবে এক একটা করে বিষবৃক্ষ, এবং সেই বিষবৃক্ষ তোমাদেরই গলা টিপে মারবে।
আমার ভিডিওটা এতটুকু রাখলাম। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো।